হ্যাঁ দাদা, লাইভে আসছি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন কোভিড-19 মহামারীতে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। কোভিড-19 মহামারীতে পৃথিবীতে বিভিন্ন দেশে এই পর্যন্ত প্রায় 6.5 লক্ষ মানুষ মারা গেছেন। বাংলাদেশ বেড়ে, আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদের প্রিয় মাতৃভূমির যে কোনো বিপদে আমাদের মন কেঁদে উঠে। আর তাই বাংলাদেশে কি হচ্ছে তা জানতে এই সংলাপের মাধ্যমে প্রবাসের সাথে দেশের একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আজ সংলাপে কথা বলবো কোভিড-19 ও সমসাময়িক বিষয় ছাড়াও সাম্প্রতিককালে ইতালির দূতাবাসে নানান সমস্যা এবং আমাদের ইতালিতে অনেক বাংলাদেশি বিশেষ করে পাসপোর্ট নবায়ন বা পাসপোর্টের বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত। এ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সংলাপে বাংলাদেশের আইন প্রণেতা, রাজনীতিবিদ, ডাক্তার ও সাংবাদিকরা থাকেন। আজকে সংলাপে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় রাজনীতিবিদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। আমাদের সাথে আছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের সাথে আছেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। সাথে আছেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন। আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার আহসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। শুরুতে আমি যাব সাংবাদিক নিখিল বদ্রর কাছে আজকের কোভিড-19 ও সমস্যা বিষয়ে আপডেট জানতে। ধন্যবাদ রূপচাঁদ দাস রূপক দা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্যানেল আলোচকদের এবং স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের। প্রবাস দর্পণ প্রতিদিনই এই সংলাপের আয়োজন করে, যার মধ্য দিয়ে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের জনগণের একটি সেতু বন্ধন তৈরি হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এই সংলাপ প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ করোনা আপডেটটি জানিয়ে থাকি এবং সেই অনুযায়ী আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আমাদের বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 3,000-এ পূর্ণ হলো এবং গত 24 ঘন্টায় আমাদের বাংলাদেশে 35 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,960 জন এবং এ পর্যন্ত 2,29,185 জন করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা কয়েক লক্ষ। করোনার পাশাপাশি বাংলাদেশের এখন বড় সংকটটি হচ্ছে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। যদিও সরকার বন্যা মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, তারপরও এই বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা এবং বন্যা দুটিকে ঘিরেই বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। করোনায় আমরা দেখেছি যে আজও সকালে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু তিনি মারা গেছেন। পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ PIM আব্দুল্লাহ আল ফারুক তিনিও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং প্রতিনিয়ত একের পর এক মৃত্যুর খবর আমরা পাচ্ছি। গতকাল আমরা জেনেছিলাম আমাদের একজন মাননীয় সংসদ সদস্য ইসরাফিল আলম তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এমনি একটি অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আলোচনার বিষয় আছে করোনাকে কেন্দ্র করে নানা অনিয়ম দুর্নীতির বিষয়টি। সরকার ইতিমধ্যে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং সারা দেশে অভিযান পরিচালনা করছে। আজও একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে অনিয়ম দুর্নীতির কারণে, উত্তরা আল ফারুক আল আশরাফ হাসপাতাল। সেই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের রিজেন্ট হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও একের পর এক অভিযান চালানো হচ্ছে। আমরা আশা করব এখানে আমাদের যে প্যানেল আলোচক বৃন্দ আছেন তাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের এই বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হবে এবং দেশ এবং বিদেশের জনগণ বিস্তারিতভাবে জানতে পারবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নিখিল বদ্র। আমি এখন যাব আমাদের প্রবাস এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান জনাব শাহরিয়ার আহসানের কাছে। আমরা জানবো যে আমরা জানি চট্টগ্রাম অঞ্চলে ঢাকার পরে চট্টগ্রাম সবচেয়ে বেশি কোভিড-19 রোগে আক্রান্ত সংখ্যা বেশি। আমরা চট্টগ্রাম অঞ্চলের আমরা কোভিড-19 এর আপডেট জানবো জনাব শাহরিয়ার আহসানের কাছে। জি ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ আপনাকে।
সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। সারা দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে আমার সহকর্মী বিস্তারিত আপনাদের জানতে পেরেছেন বিস্তারিত তার কাছে। আমি চট্টগ্রামের যে আপডেট স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে বিষয়টি আমরা জানতে পাই সেটি আপনাদেরকে উপস্থাপন করব। চট্টগ্রামে আজকে নমুনা পরীক্ষা হয়েছে সর্বমোট 806টি। 7টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয় এবং শনাক্ত হয়েছে নতুন করে 108 জন। সর্বমোট চট্টগ্রামে শনাক্ত সংখ্যা হচ্ছে প্রায় 14,000 ছুঁই 13,976 বা 77, অনেকটা এই ধরনের 13,976। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। সর্বমোট চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 229। সুস্থ হয়েছেন এ পর্যন্ত 2044 জন। এই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক করোনা বিষয়ে যে আপডেট সেটা আপনারা জানতে পেলেন। তাছাড়া চট্টগ্রামে সামনের ঈদকে সামনে নিয়ে, কোরবানির ঈদকে সামনে নিয়ে যে পশুর হাট বসেছে সেখানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নজরদারি করা হচ্ছে এবং জেলা প্রশাসন নিজেরা নজরদারি করছেন। এরই মাঝে ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানার কারণে কিংবা মাস্ক ব্যবহার না করার কারণে অনেককেই জরিমানার মুখোমুখি হতে হয়েছে, যেটা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক করা হয়েছে। আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, মাস্কের যে ব্যবহারের ব্যাপারে সরকার এই মাত্র 2-3 দিন আগে যেটা নির্দেশনা জারি করেছেন যে মাস্ক ব্যবহার করা অপরিহার্য প্রতিটা নাগরিকের বাইরে কিংবা রাস্তাঘাটে চলাচল করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা গেছে, এই নির্দেশনা ঠিক মতো পালন করা হচ্ছে বলে কিংবা জনগণ ঠিকভাবে মানতে পারছে বা মানছে বলে মনে হচ্ছে না। রাস্তার বেরোলে এখনো অনেক মানুষকে দেখা যায় যারা মাস্ক ব্যবহার না করে কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনসাধারণ বা সাধারণের যে অভিমত, করোনা আক্রান্ত হবার পর, করোনা এদেশে হানা দেওয়ার পর 4 মাস অতিবাহিত হওয়ার পর মাস্কের ব্যাপারে একটা নির্দেশনা সরকার থেকে দেওয়া হয়েছে। বোধহয় এটা 4 মাস পর হওয়ার কারণে গিয়ে মানুষ এখন মাস্ক ব্যবহার করতে যে অভ্যস্ত হওয়ার কথা কিংবা নির্দেশনা যেভাবে পরিপালন করার কথা সেটি জনগণের ভিতর খুব একটা জাগ্রত হচ্ছে বলে মনে হয়নি, অন্ততপক্ষে আমি সংবাদকর্মী হিসাবে বাইরে হেঁটে বা দেখে যেটুকু বুঝতে পেরেছি। জেলা প্রশাসনের নজরদারি সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা মানুষের মধ্যে এখনো লক্ষ্য করা গেছে। সরকার খুব চমৎকারভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু দায়িত্বশীলতার পাশাপাশি সাধারণ মানুষকে বিষয়গুলো ঠিক মতো মানতে কিংবা মানার জন্য যে ধরনের আগ্রহী করা উচিত কিংবা বাধ্য করা উচিত সেই বিষয়টি লক্ষ্য করা যায়নি বলেই অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা চট্টগ্রাম শহরে এখন আরো বেশি বলে মনে হচ্ছে। তার একটা কারণ, সেটা হচ্ছে হাসপাতালে এখন খুব ভিড় কম হচ্ছে, রোগী কম যাচ্ছে। এর অর্থ এই নয় যে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে, কারণ স্বাস্থ্য অধিদপ্তর যে রিপোর্ট দেন সেই রিপোর্টে আমরা জানতে পাই করোনা আক্রান্তের সংখ্যা কোনোভাবেই কমতির দিকে নয়, কিংবা মৃত্যুও কিন্তু কমতির দিকে নয়। কিন্তু তারপরও হাসপাতালে মানুষ যাচ্ছে না। মানুষের ভেতর একটা ধারণা জন্ম নিয়েছে যে করোনা তেমন একটা কিছু করতে পারবে না এবং স্বাস্থ্যবিধি না মেনে সাহসী হওয়ার কারণে ওরা এইরকমটি মনে করছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে মানুষের বাসা বাড়িতে কিংবা অঞ্চলে অঞ্চলে ঘরে ঘরে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আছে, যারা হাসপাতাল যাচ্ছেন না কিংবা স্বাস্থ্য অধিদপ্তর সেই বিষয়টি তাদের নজরে ঠিক মতো রাখতে পারছেন না। এরপর যে বিষয়টি দেখা গেছে ডাক্তারের বিষয়ে আমরা একটা লক্ষ্য করেছি। চট্টগ্রামে হাসপাতালগুলোতে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন অনেক ডাক্তারকে কিন্তু এখন পাওয়া যাচ্ছে না যারা রোগীর চিকিৎসা দেবেন। করোনার কারণে গিয়ে ডাক্তারদের রোগী দেখার প্রবণতাটা সম্ভবত নিষ্ক্রিয় হয়েছে। এতে করে হাসপাতালে রোগীরা গিয়ে, সাধারণ রোগীরা গিয়ে কিন্তু এই করোনা ভাইরাসের সময়ে, এই জটিল সময়ে অনেক কষ্ট সাপেক্ষে তারা হাসপাতালে যান, যাওয়ার পর ডাক্তারের দেখা পান না কিংবা ডাক্তার তাদেরকে চিকিৎসার ব্যবস্থাটা নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন না। এই হচ্ছে চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ শাহরিয়ার হাসান, আবার আসবো আপনার কাছে। আমি এখন যেতে চাই আমরা বিশেষ করে আপনারা জানেন যে ইতালিতে যে গত কিছুদিন যাবত যে ঘটনাগুলো ঘটে গেছে, আপনারা জানেন যে বাংলাদেশে কিছু মানুষ ইতালি যারা বসবাস করতেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তারপর ইতালিতে এই কোভিড-19 এর পর আপনারা জানেন ইতালিতে অনেক লোক মারা গেছেন এবং ইতালিতে দূতাবাস আপনার ইতালি সরকার কিছু মানুষকে যারা অবৈধ যারা আছেন অভিবাসী তাদের বৈধতা দেওয়ার জন্য ইতালি সরকার একটা ঘোষণা দিয়েছে, যার ফলে অনেক যারা অবৈধ অভিবাসী আছে বা যারা নিয়মিত কাজ করে ইতালি দূতাবাসে, যাদের পাসপোর্ট নবায়ন করতে হয় বা বাংলা যে কোনো পাসপোর্টের সহ নানান কাজে ইতালি দূতাবাসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবত ইতালি দূতাবাসের সাথে কমিউনিটির একটা সমস্যা সৃষ্টি হয়েছে। গতকাল ইতালিতে আমরা দেখেছি ইতালিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আওয়ামী লীগের সহ একাংশ সহ অনেকেই অবস্থান ধর্মঘট করেছেন, প্রতিবাদ করেছেন ইতালি এই সমস্যাগুলো নিয়ে। আমরা আজকে কথা বলবো ইতালি সমস্যা নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। আলমগীর হোসেন, আপনি জানান যে আমরা গতকাল দেখেছি আপনারা অবস্থান গ্রহণ করেছেন, যে বলছেন ইতালি দূতাবাসে দুর্নীতি হচ্ছে এবং অনেক মানুষ তাদের সেবা পাচ্ছে না। এবারে যে একটু আমাদের জানান। ধন্যবাদ রূপন চাঁদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শোনাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আবার আজকে এই প্রবাস দর্পণ লাইভ শো জুম আলোচনায় যারা আজকে উপস্থিত হয়েছেন, অত্যন্ত বিজ্ঞ এবং গুণীজন আছেন এখানে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আছেন শিক্ষক সমিতির একজন সাধারণ সম্পাদক, প্লাস দুটা অঞ্চলের বিশেষ প্রতিনিধি। আমি সবার নাম বলতে, সবাইকে আমি ইতালি প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। এবং এই লাইভ অনুষ্ঠানটি যেখানে যারা যেভাবে দেখছেন সবাইকে স্বাগতম। আপনি যে কথাটা বলছেন, আসলে এই দূতাবাসের যে বিষয়টা, এটা আসলে নতুন কোনো সমস্যা হঠাৎ করে এরকম হয়েছে ব্যাপারটা আসলে ঠিক এরকম নয়। ইতালিতে দূতাবাসের যে আমাদের যখন মেশিন রিডেবল পাসপোর্টটা শুরু হয়েছে যে সমস্ত মিশনে দেশের বাইরে, তার মধ্যে ইতালিতে একটি মেশিন রিডেবল পাসপোর্ট শুরু হওয়ার পরে এখানে দূতাবাস কর্তৃক পাসপোর্ট জমা নেওয়া হয়, এটা বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে পাসপোর্ট হয়ে আসতে 2 মাস 3 মাস 4 মাসও লেগে যায়। মাঝখানে কোভিড-19 এই প্যান্ডামিক যে সময়টা, এই সময়টাতে আরো বিপত্তি বাড়ে। ইন দি মিন টাইম এই কোভিড ইতালি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই করোনা ভাইরাসে আক্রান্ত যে দেশ, তার মধ্যে ইউরোপের সর্বপ্রথম সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ছিল আমাদের ইতালি। এবং ইতালিতে আক্রান্তের পরিমাণ, মৃত্যুর পরিমাণ, এবং এমন একটা সময় ছিল করোনা না বলে ইতালি বললে সবাই বুঝতো যে করোনা একটা বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, ওরকম একটা অস্বাভাবিক ভয়াবহ অবস্থা থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। এবং সেখানে সরকার, ইতালির প্রধানমন্ত্রী, ইতালির সাধারণ জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে নিয়ম কানুন আইনের ভিতরে থেকে আমরা এটা করেছি। যাই হোক, সর্বশেষ যে কথাটা আপনি বলছিলেন, গতকালকেই বাংলাদেশ কমিউনিটি ইতালি সমিতির উদ্যোগে, বাংলাদেশ সমিতি ইতালি প্লাস কমিউনিটির আমাদের রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠনের পক্ষ থেকে দূতাবাস সামনে একটি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আসলে প্রশ্ন হচ্ছে যে দূতাবাসের সামনে কেন এটা হলো? গত 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আমাদের ইতালিতে অবৈধদের বৈধ করার প্রক্রিয়ার আবেদনের একটা সময়সীমা ছিল। তা আমরা রাস্তাঘাটে ইতালি সরকারের এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা বলছি এই আইনের একটা সংশোধনের প্রয়োজন, কারণ যে কাজের মাধ্যমে আপনাকে এখানে বৈধ করার আবেদনটা করতে হবে যারা এখানে অবৈধ আছে। তো কাজের যে সকল সেক্টরে না দিয়ে তারা সামান্য মাত্র 2-3টা কাজের ক্ষেত্রে আবেদন করার কথা বলেছে। এরপরে নিয়ম নীতির কিছু ব্যাপার আছে আবেদনের, এগুলি অনেকটা শিথিল হয়েছে, তবে কাজের ক্ষেত্রটা এখনো আগের মতোই আছে। তো আমরা যারা বাংলাদেশি 15-20 হাজারের মতো বাংলাদেশি এখানে আমরা মনে করি যে এখনো অবৈধ আছে। তো এদের আবেদনের প্রক্রিয়ার সাথে সর্বপ্রথম যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে পাসপোর্ট। আর পাসপোর্ট নিয়ে অনেক জটিল সমস্যা আছে, কারণ আমাদের এখানে যারা ইতালিতে এই মুহূর্তে অবৈধ আছেন তাদের মেজর পার্টের একটা অংশ, বড় অংশ এসেছেন লিবিয়া থেকে, সমুদ্র পাড়ি। তো লিবিয়া থেকে আসার পরে যারা বাংলাদেশে অ্যানালগ বা ডিজিটাল পাসপোর্ট নিয়ে আসার পরে অনেকে পাসপোর্ট ফেলাই দিচ্ছেন, অনেকে হারাই গেছে, অনেকে কোম্পানি নিয়ে গেছে। তো এখানে আসার পরে তাদের হাতে কোনো ডকুমেন্টস নেই। তো ইমিগ্রেশনটা যখন আসে তখন স্বাভাবিকভাবে এটার জন্য একটা বিশেষ ব্যবস্থা, বিশেষ নজরদারি, বিশেষ উদ্যোগ নিতে হয়। অতীতের অভিজ্ঞতা সাধারণত এরকমই হয়েছে। তো অতীতের ধারাবাহিকতায় আমরা কমিউনিটির পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত, যিনি এখন পর্যন্ত আমাদের ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, ওনার সাথে কমিউনিটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সমিতির সভাপতি তাকে ফোন করে বললেন যে আমরা আপনার সাথে দেখা করব এবং কমিউনিটির পক্ষ থেকে, এবং এই বর্তমান সময়ের যে পাসপোর্ট জটিলতা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলোচনা করব। তো উনি প্রথম আসলে আলোচনা খুব একটা আগ্রহ দেখাননি। তারপরে উনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা গেছি। তো যাওয়ার পরে 20-25 জন লোক আমরা গেছি, নেতৃবৃন্দ সকল অ্যাঙ্গেলে। তখন উনি একটু কেন এত লোক এসছেন, এটা সেটা অনেক কিছু বলার পরে সর্বশেষ উনি বসলে আলোচনা করার পর আমরা কিছু প্রস্তাব দিলাম যে এই সমস্যাটাকে এই সময়ের ভিতরে যাতে সকলে আবেদন করতে পারে এরকম একটা সুযোগ তৈরি করে দেব আমরা, এইটার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তা আমরা কিছু প্রস্তাব দিলাম, উনি সেই প্রস্তাব অনুযায়ী কিছু উদ্যোগ নিলেন, কাজও শুরু হলো। মাঝখানে আবার সেটা বন্ধ করে দিয়ে এখন যে বিষয়টা এখানে হচ্ছে সেটা হলো যে আগামী 1 মাস আর কি বাড়ানো হয়েছিল, 15 আগস্ট পর্যন্ত আপনার
আবেদনের সময়সীমা। এখানে একটা প্রশ্ন সমস্যা হচ্ছে যে পাসপোর্ট যারা জমা দিতে চাচ্ছে, রিনো অথবা নতুন পাসপোর্ট যারা চাচ্ছে, তাদেরকে দূতাবাসে যেতে হয়। তো দূতাবাসে প্রথম ছিল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যদি আপনি একদিনে সকাল অফিস আওয়ারের যে সময়টা, এতে যদি 50 জন বা 60 জনকে আপনি সেবা দিতে চান, তাহলে তো এই ইমিগ্রেশন সময়ের এই বিশেষ মুহূর্তে সেটা সাফিসিয়েন্ট না। এবং এই অনলাইন 50 জন করে দিতে দিতে এটা নবকোটির সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চলে যায়। তো আমরা বললাম যে লোকজন আসবে, আমরা টোকেন আপনারা লাইনে দাঁড় করে যাদের এই মুহূর্তে বেশি প্রয়োজন, গুরুত্ব সময়ের পরিপ্রেক্ষিতে যাদের আগে দরকার, আগে যারা আসবে তাদেরকে লাইনে দাঁড় করে আমরা ই করি। তো উনি এক পর্যায়ে রাজি হলেন এবং আমাদেরকে বললেন তাহলে হ্যাঁ অনেক লোকজন হাজির হবে, আপনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করতে হবে কমিউনিটির পক্ষ থেকে। তো ওই প্রক্রিয়াটা যথারীতি চলতেছিল। আমরাও প্রতিদিন সকালবেলা গিয়ে লোকজনকে এখানে দাঁড় করায় সহযোগিতা করার চেষ্টা করলাম। হঠাৎ এটাও উনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে দুটা নাম্বার দিচ্ছে, দুইটা নাম্বার দেওয়া হয়েছে। নাম্বারে এটার যে অজুহাতটা দেখানো হয়েছে এটাও যুক্তিযুক্ত না, এটা পরিকল্পিতভাবেই বন্ধ করা হয়েছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং পাসপোর্ট জমা দেওয়ার যে বিষয়টা, এবং আমি বাংলাদেশি কিনা, যেমন যার পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্টসই নেই, তখন এই লোকটা যে বাংলাদেশি তাকেও তো এটা প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে জন্ম নিবন্ধন যারা আছে, বাংলাদেশের জন্ম নিবন্ধন অনলাইন সিস্টেম, জন্ম নিবন্ধনের কপি একটা লোক দিলে আপনি ভেরিফাই করে সেটা দিয়ে পাসপোর্ট জমা নেন। তখন এটার সাথে উনি আলম ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে প্লিজ, একটু সংক্ষেপে একটু বলেন সমস্যাগুলো। লোকাল থানায় যেতে হবে, আনতে হবে। আবার এটাকে চেঞ্জ করে বললো যে বাবা মার কি হলেই হবে, আপনার ভোটার আইডি কার্ড বাবার, অথবা মানে এক এক সময় এক একটা, এটা সুশৃঙ্খল একটা নির্দিষ্ট পদ্ধতিতে যে এগিয়ে গেলে যে সমস্যাটা সমাধান হতো সেটা এখানে হচ্ছে না। এই সমস্যাগুলি নিয়ে তার মধ্যে আপনারা জানেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এর মধ্যে বাংলাদেশ থেকে কিছু চার্টার ফ্লাইট আসলো রোমে। বাংলাদেশ এই করোনা যখন লকডাউন শিথিল হলো, ইতালি সরকার পারমিশন দিল, 5টা 6টা ফ্লাইট আসছে বাংলাদেশ বিমানে করে। তো ওই বিমানে চার্টার ফ্লাইট আসার ব্যাপারেও ওনার একটা উদ্যোগ ছিল এবং উনি এটাকে এয়ারপোর্টে নিজে হাজির হয়ে রিসিভ করেছেন, ভালো কথা সবসময়। কিন্তু পরবর্তীতে যখন এখানে বাংলাদেশের আসার পরে হঠাৎ করে করোনা আক্রান্ত আবার বাড়তে শুরু করলো বাংলাদেশিদের মধ্যে, তখন আবার সরকার এই ফ্লাইটটাকে বন্ধ করে দিল। তো আমরা বললাম যে ফ্লাইটটা থেকে 162 জন যাত্রীকে রোম এয়ারপোর্ট থেকে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে। তো এটার ব্যাপারে উদ্যোগ, এবং বাংলাদেশে আমাদের ইতালি কমিউনিটির একজন প্রবীণ ব্যক্তিত্ব জিএম কিবরিয়া, উনি এই কমিউনিটির একজন গোড়াপত্তন থেকে রাজনীতি সমাজের সাথে জড়িত ছিলেন। উনি বাংলাদেশে আছেন, উনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমাদেরকে বললো যে আপনারা দূতাবাসে গিয়ে একটু রাষ্ট্রদূত মহোদয়ের সাথে একটু কথা বলে। আমরা গেলাম, বারবার ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন না, কমিউনিটি কারোর সাথে উনি আলোচনা করতেই রাজি না। এবং এই যে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এটাও রেগুলারলি হচ্ছে না। এবং পাসপোর্ট জমা দিতে গেলে রোহিঙ্গাকে ফেরত দেওয়া হয়, আবার ওই লোকগুলি এখানে একটা দালাল সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার বিনিময়ে পাসপোর্টটা সে জমা দিতে পারে, টাকার বিনিময়ে সে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। আমি দিনের পর দিন অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করছি, ফোন কেউ পিক আপ করছে না, ফোন রিসিভ হচ্ছে না, ফোন ঢুকছে না, কারণ মাত্র 2টা নাম্বার দিয়ে সারা ইতালি তো কভার করা সম্ভব নয়, হাজার হাজার মানুষ। আর এই সমস্তের মধ্যে একটা পরিবর্তন এনে কিভাবে সহজ পদ্ধতিতে সহজে সবাই ব্যবস্থাটা পেতে পারে, সুবিধাটা পেতে পারে, এই বিষয়গুলি নিয়ে ওনার সাথে আলোচনা করতে গেছি। উনি আলোচনা তো করেনি, বরং এই কমিউনিটির সবচেয়ে পুরাতন একজন মুক্তিযোদ্ধা, যিনি 24 বছর ইতালি আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন, মাহতাব হোসেন, কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি, আমি নিজে বাংলাদেশ সমিতির সভাপতি বর্তমান, এবং আরো নেতৃবৃন্দ গেছি। উনি গেটের মধ্যে পুলিশ ডেকে আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করেন। আমরা যেহেতু লোকালি এখানে থাকি, পুলিশকে হ্যান্ডেল করা যেভাবে বলা পরে আমরা বলছি, আমরা চলে আসছি। এই সমস্ত ঘটনার কর্মকাণ্ডের প্রতিবাদেই গতকালকের সমাবেশটা অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ লুকন ভাই, আবার আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই আমাদের ডক্টর লিলিন চৌধুরী। লিলিন ভাই, আমরা জানি যে কোভিড-19 এর শুরু থেকে আপনারা ডাক্তাররা বাংলাদেশে মানে জীবন বাজি রেখে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন কোভিড-19 রোগীদেরকে। তো এখন যে বাংলাদেশের কোভিড-19 রোগীর সংখ্যা বাড়ছে এবং মানুষ মারা যাচ্ছে, এ ব্যাপারে কি করা উচিত সরকারের, আপনার কি সাজেশন রয়েছে? একটু আনমিউট করতে হবে লিলিন ভাই। লিলিন ভাই শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমরা বাংলাদেশে এখন প্রধানত 3টি সমস্যা নিয়ে
কাজ করছি। একটি হচ্ছে কোভিড-19, দ্বিতীয়টি বন্যা, তৃতীয়টি দুর্নীতি, এবং একটির সাথে আরেকটির সংযোগ রয়েছে। আমি প্রথমেই বলি, ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন ডাক্তার মৃত্যুবরণ করেছেন এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরো 11 জন, মোট 85 জন ডাক্তার। দুর্ভাগ্যজনক যে এই মৃত্যুগুলো কেন হলো তার কারণ তদন্ত করে এই মৃত্যু যেন আর না হয়, ডাক্তার যেন করোনা আক্রান্ত না হয়, তার জন্য কোনো পথ নির্দেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং এখন পর্যন্ত বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তারদের নিরাপত্তা দেওয়ার জন্য যে সামগ্রী, সেটি এখনো পরিপূর্ণভাবে দেয়া হচ্ছে না। ঠিক এই অবস্থায় বাংলাদেশের ডাক্তাররা কোভিডের সাথে লড়াই করছে, যে কারণে চট্টগ্রামের বন্ধুটি বলল যে ডাক্তাররা এখন প্রাইভেট চেম্বারে অনেকেই যাচ্ছে না। এর কারণ কিন্তু এই জায়গাটিতে যদি সমস্যাটা যদি দূর করা না হয়, তাহলে কিন্তু চিকিৎসকের সাথে রোগীর দূরত্ব বাংলাদেশে আরো বাড়বে, যেটি আরেকটি ভয়াবহ সংকট তৈরি করবে। আমি আজকে আপনাদের সেই পূর্বাভাসটি দিয়ে রাখছি। দ্বিতীয় যে বিষয়টি, করোনা মোকাবেলার যে সমন্বয়হীনতা এখনো কিন্তু কাটিয়ে ওঠা যায়নি। যেমন ধরুন, ডিজি হেলথ, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক, কিন্তু এটি পরিধান না করলে তাদের কি শাস্তি দেয়া হবে এই কথাটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় নাই। ফলে রাস্তায় কেউ যদি মাস্ক পরে না যায়, পুলিশ তাকে কি শাস্তি দেবে? কারণ শাস্তির কথা যেহেতু উল্লেখ করা হয়নি, কোনো জায়গায় প্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট সাহেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দিচ্ছেন, কিন্তু মানুষ জানে না যে আসলে এই আইনটি না মানলে কি শাস্তি দেয়া হবে। এ কারণেই আমরা বলছি যে ডিজি হেলথ এবং মিনিস্ট্রি এই প্রজ্ঞাপনটি সংশোধন করে শাস্তির বিধান সহ নতুন একটি প্রজ্ঞাপন জারি করুক। বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কিছু কার্যক্রম শুরু হয়েছে, কিছু হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে কিছু অভিযান শুরু হয়েছে। আমরা এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সাথে আমরা এটাও লক্ষ্য করছি স্বাস্থ্য খাতে ঘটে যাওয়া যে বিশাল বিশাল দুর্নীতি, যার একটির সাথে জেএমআই যুক্ত, তাদেরকে এখনোই কোনোভাবে তলব করা হয় নাই। আমরা জানি প্রভাবশালী তমা কনস্ট্রাকশন যুক্ত, তাদেরকে এখনো কিন্তু তদন্তের আওতায় আনা হয় নাই। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের একজন মহাপরিচালক যিনি পদত্যাগ করেছেন, তিনি অভিযোগ করেছিলেন সদ্য সাবেক স্বাস্থ্য বিভাগের যিনি সাবেক সচিব তার বিরুদ্ধে। তিনি পদত্যাগ করেছেন, কিন্তু প্রাক্তন স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে যে অভিযোগটি উত্থাপন করেছিলেন সেটা কিন্তু তিনি তুলে নেন নাই, তার বিরুদ্ধেও কিন্তু কোনো তদন্ত শুরু হয় নাই। তার মানে তদন্ত হচ্ছে একপাক্ষিক, মানুষের দৃষ্টিকোণকে হাসপাতাল, ডাক্তার এদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু মন্ত্রণালয়ে, অধিদপ্তরে বিভিন্ন মালামাল জিনিসপত্র সাপ্লাই দেওয়ার সাথে যে দুর্নীতির গভীর বিশাল চক্র যুক্ত, তাদের বিরুদ্ধে এখনো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ সেইভাবে গ্রহণ করা হয় না, যদিও রিজেন্ট শাহেদ এবং জেকেজির সাবরিনা আরিফদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত পরশুদিন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তারা বাইরের চাপের মুখোমুখি হয়, এবং এই যে বাইরের যে প্রভাব এবং চাপ, এ কথা বলতে গিয়ে আমাদের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী কি ক্ষমতাহীন একজন মন্ত্রী? তিনি কি স্বাস্থ্য খাতে বিদ্যমান সিন্ডিকেটকে ভাঙার মতো যোগ্যতা, সাহস এবং দক্ষতা রাখেন না? আমরা তাকে বলছি, আপনি প্রয়োজনে আপনার মন্ত্রী পরিষদের সহকর্মীদের পরামর্শ নিন, এবং দরকার হলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিন, কিন্তু এই যে দুর্নীতির সিন্ডিকেট, তাকে আঘাত করুন। কিন্তু এই জায়গাটিতে তিনি এখনো যথেষ্ট মনোবলের, দৃঢ়তার পরিচয় দিতে পারেননি। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের কোভিড-19 জন্য যে ল্যাবগুলো, 81টা ল্যাব আজকে পরীক্ষা করেছে গত 24 ঘন্টায়, তার মানে এটি 1 থেকে 81-তে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে টেস্টের সংখ্যা কিন্তু 12,000-এর একটু বেশি মাত্র। 81টা ল্যাব মিলে মাত্র 12,000। এই ব্যাপারটা কেন হলো? কারণ লোকজন রিজেন্ট শাহেদ, জেকেজির সাবরিনা আরিফ এবং নানা দুর্নীতির কারণে ইতিমধ্যেই স্বাস্থ্য খাতের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আমরা গত পরশুদিনই দেখেছি আমাদের একজন খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং নেতা জনাব শাহজাহান খানের মেয়ের রিপোর্টটা এক জায়গায় পজিটিভ, এক জায়গায় নেগেটিভ দেওয়া হয়েছে।
তিনি এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে, তিনি ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আইনগত ব্যবস্থা নেবেন। তারপরে একটি ল্যাবরেটরি যারা রিপোর্টটা নেগেটিভ দিয়েছিল তারা তাদের ভুল স্বীকার করেছে। সাধারণ মানুষ ভাবছে শাহজাহান খান সাহেবের মতো এরকম প্রচন্ড প্রভাবশালী একজন মানুষের মেয়ের রিপোর্ট যদি ভুল হইতে পারে, আর সাধারণ যদু মধু রাম শ্যাম রহিমের রিপোর্ট তো ভুল হবে, এটা স্বাভাবিক। এইসব মিলে কিন্তু একদিকে দুর্নীতি আর একদিকে রিপোর্টের এই অবস্থা। মানুষ রিপোর্ট করতে আর আগ্রহী না, পরীক্ষা করতে আগ্রহী না, এবং হাসপাতালে যেতেও তারা আগ্রহী না। সরকার মানুষের এই আস্থাহীনতা দূর করার জন্য যেভাবে উদ্যোগটা নেয়ার কথা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর সেই উদ্যোগটা কিন্তু নিতে এখনো সমর্থ হয় নাই। আমরা মনে করছি তারা সেই জায়গাটা নেবে। এবং এর মধ্যে আরো কিছু বিষয় ঘটেছে, যেমন ধরুন বাংলাদেশে করোনার অবস্থা ঠিক কোন জায়গায়, এটি কি ক্রমবর্ধমান না একইভাবে চলছে, না এটা নিম্নগামী? স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন একটি নিউজ বুলেটিন আরেকটার সময় বলা হয়, কিন্তু সেখানে স্পষ্ট কিন্তু সেই ঘোষণা নাই। এবং আমরা দেখেছি কোরবানির হাট যেভাবে করার কথা ছিল সে জায়গা এখন আর মানা হচ্ছে না। এখন যত্রতত্র কোরবানির পশুর হাট কিন্তু বসে যাওয়া শুরু করেছে, এমনকি জনপদের ভেতরেও। সব মিলে আমরা আশঙ্কা করছি কোরবানির এই ঈদের পশুর হাটকে কেন্দ্র করে যে জনযাতায়াত, যে জনসমাগমটা হচ্ছে, পশু মানুষ এবং সব মিলে যে একটি হজবরল অবস্থা হচ্ছে, এতে ঈদের পরে আবার নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি অবস্থা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, এর গত ঈদেও আমরা দেখেছি সরকার কঠিন ভাবে বলেছিল যে কেউ যেন ঢাকার বাইরে না যেতে পারে অথবা বড় শহরের বাইরে, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখেছি সেই জায়গাটায় সরকার ঠিক থাকতে পারেনি। তারা প্রাইভেট কার কে পারমিশন দেওয়ার মধ্য দিয়ে আরেকটি বিশৃঙ্খলা তৈরি করেছিল। এবারও আমরা ভয় পাচ্ছি সেরকম একটি ব্যবস্থা হয়ে যায় কিনা। সব মিলে আমরা এই যে করোনা খাতের অসমন্বয়হীনতা এবং দুর্নীতি, বন্যা এবং দুর্নীতিকে মুখোমুখি করতে গিয়ে বড় দুর্নীতির মুখোমুখি না দাঁড়িয়ে ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে তোলপাড় করা হচ্ছে, এসব মিলে কিন্তু মানুষের স্বাস্থ্য খাতের উপর যে আস্থাটা ফিরে আসার কথা ছিল তার লক্ষণ কিন্তু আমরা এখনো দেখছি না বলেই কিন্তু এখনো প্রতিদিন সরকারি হাসপাতালে প্রচুর সংখ্যক বেড খালি, মানুষ পরীক্ষা করতে কম যাচ্ছে, অন্যদিকে মানুষ ভুগছে। আমরা প্রতিদিনের অভিজ্ঞতা থেকে দেখছি মানুষ ভুগছে। ইতিমধ্যেই আমরা গতকাল খুব দুঃখজনক ভাবে আমাদের একজন খুব জনপ্রিয় এবং মহৎ প্রাণ একজন সংসদ সদস্য জনাব ইসরাফিল আলমের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা আমরা দেখেছি। আজকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারা গিয়েছেন। আজকে আমাদের চিকিৎসকদের মধ্যে একটু আগেই বলা হয়েছে পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ, যিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারির বিভাগের প্রধান ছিলেন এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনের তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ নানা পদে ছিলেন। সব মিলে কিন্তু আমরা ক্রমশ আমাদের একটি অভিজ্ঞ প্রজ্ঞাবান একটি প্রজন্মকে কিন্তু ক্রমশই আমরা হারাচ্ছি। অন্যদিকে কিন্তু ঢাকাতে আজকেও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী বলা যায় প্রায় 60% মানুষ মাস্ক পরিধান করে নাই। মানুষকে মাস্ক পরিধান করার জন্য আইনের প্রয়োগের কোনো বিষয় ঘটছে না। মানুষ এখনো জানে না মাস্ক পরিধান না করলে তাদের কি শাস্তি দেওয়া হবে। সব মিলে আমরা চাচ্ছি স্বাস্থ্য খাতে দুর্নীতি মুক্তির একটি আলোচনা, একটি বড় উদ্যোগ শুরু হোক এবং রাঘব বোয়ালদের দিয়ে এই কাজটি শুরু হোক, চুনুপুঠিদের দিয়ে না। আমরা চাইবো কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমন্বয়হীনতা আসুক এবং আমাদের যে জাতীয় অ্যাডভাইজারি এবং টেকনিক্যাল কমিটি আছে তারা যে মতামত দেয় সেই মতামতের উপর ভিত্তি করেই কোভিড-19 প্রতিরোধী কার্যক্রমগুলো প্রণয়ন হোক এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তারা একটি নতুন মানে শক্তিশালী জনমুখী মানুষের কল্যাণমুখী ভূমিকা আসুক এবং এর মধ্য দিয়ে স্বাস্থ্য খাতটা ঘুরে দাঁড়াক। এটি যদি এখন আমরা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা আরো কষ্টকর, আরো বিপজ্জনক, আরো অস্বাস্থ্যকর হয়ে যাবে। ধন্যবাদ আসবো আপনার কাছে। আমি এখন যেতে চাই, আসলে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফমরুল হক সাভার ছিলেন এবং উনি বলছিলেন যে বিশেষ করে উনি দীর্ঘদিন যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সিন্ডিকেট, এটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশে সিন্ডিকেট না স্বাস্থ্য খাতে আবার
আবার সেই অবস্থা ফিরে আসবে না, আমাদের স্বাস্থ্য সেবায় আবার মানুষের সুবিধা পাবে না। আমি যাব আমাদের অধ্যক্ষ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কলেজ বিষয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। জাহাঙ্গীর ভাই, আপনি শুনলেন বিশেষ কোভিড-19, সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পাই যে বাংলাদেশে যে বিশেষ করে যে ঘটনাটা ঘটতেছে, আপনার একদিকে আপনার কোভিড-19, একদিকে আপনার মহামারী, মানুষ মারা যাচ্ছে, আবার দিকে অনেক শিক্ষক আছেন আমরা জানি যারা বেসরকারি কলেজে বা যারা এমপিভুক্ত কলেজ বা স্কুল বা এগুলো না, যারা অমানবিক জীবনযাপন করছে। এই ব্যাপারটা আপনি কি বলবেন? ধন্যবাদ ধ্রুব। আপনি শুনছেন আমাকে? জি জি শোনাচ্ছি। জি আচ্ছা, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য লেলিন ভাই এবং যারা এখানে আলোচনায় অংশ নিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আলোচনা হয়েছে এখানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, আলোচনার জায়গাতে সবাই বলার জন্য চেষ্টা করেছেন। আমি এক কথাই শুধু একটা জিনিস বলতে চাই, রিপোর্টের প্রতি মানুষের যে আস্থা নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা যদি পুনরুদ্ধার করা না যায় তাহলে কিন্তু একটা বিরাট সংকট হবে। এটা হচ্ছে একটা বিষয় বলি। আর একটা হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধির জন্য শুধু একটা প্রজ্ঞাপন জারি করে আইনের কথা বলা হয়েছে, কিন্তু সেটা মানার জন্য কোনো উদ্যোগের জায়গাটাতে নাই। যারা এই মাস্ক পরে বেরোচ্ছে না অথবা যারা মাস্ক ছাড়া বেরোচ্ছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে কোনো কিছু নাই। এবং এই বড় ক্রাইসিস আসতেছে আরো 2-3 দিন পরে, 3 দিন বাদে আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানির দিন। এই সময়কালীন অবস্থায় যে স্বাস্থ্যের বিধি মানার ক্ষেত্রে কি সংকট সৃষ্টি হবে সেটা কিন্তু খুবই কঠিন। বিশেষ করে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বড় বড় শহরগুলোতে, গ্রামাঞ্চলে হয়তো মানুষজন যেখানে হয় কোরবানি করলে বৃষ্টির পানিতে বা বরাবর পানিতে এটা হয়ে যাবে, কিন্তু শহরে এরকম ঘটনাও ঘটতেছে। অনেক আবাসিক এলাকায় বাধা দেওয়া হচ্ছে, কিন্তু সেটার বিরুদ্ধে আবার উকিল নোটিশও দিচ্ছে যে আমাদেরকে এখানে করতে দিতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছেন বা নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু এটাতে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারছেন না। এই জায়গাতে কিন্তু জনপ্রতিনিধি এবং সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোকে যদি আপনি সম্পৃক্ত করতে না পারেন তাহলে কিন্তু কোরবানির দিন একটা মহা বিপর্যয়, স্বাস্থ্যের আবার সংকট সৃষ্টি হবে, যেটা ঈদের সময় হয়েছিল। কোরবানির ঈদে একই ঘটনা কিন্তু মানুষের কাছে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঈদের সময় বাড়ি যাওয়া এবং ফেরত আসা, এটা নিয়েও কিন্তু একটা বিরাট সংকট কিন্তু সৃষ্টি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে। এটা বলবো স্বাস্থ্যের, আমি বলেছি যে স্বাস্থ্যের যে রিপোর্ট যেটা আসতেছে, বিশেষ করে পিসিআর এর মাধ্যমে যে রিপোর্টটা আসতেছে, শাহিদের কেলেঙ্কারি, বিভিন্ন রিপোর্টে পজিটিভ আসতেছে, নেগেটিভ দিচ্ছে, নেগেটিভ আসতেছে, পজিটিভ দিচ্ছে, এইসব এগুলো নিয়ে মানুষ একদম সম্পূর্ণ এটা থেকে আস্থা হারিয়ে ফেলছে। এই আস্থা হারানোর কারণে মানুষ কিন্তু আর এই টেস্ট করার দিকে মানুষ যাচ্ছে না। আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি, এখানে লেলিন ভাই আছে বলতে পারবে, পিসিআর এর টেস্টের পরিবর্তে, পজিটিভ নেগেটিভের পরিবর্তে আর কতগুলো টেস্ট আমাদের এখানে হচ্ছে। এই টেস্টগুলো অনেক ব্যয়বহুল। এগুলো করতে গেলে প্রায় 13 থেকে 14 হাজার টাকা একজন লোকের খরচ হয় সাধারণ একজন মানুষের। যেটা হচ্ছে চেস্টের সিটি স্ক্যান, ডি ডাইমার, সিবিসি, ক্রিটিনিন, এই ধরনের অনেকগুলো টেস্ট আছে যে টেস্টগুলো করতে গেলে 14,000 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। মানে 13 থেকে 14, 12 থেকে 14, কোথাও হয়তো একটু কম, কোথাও একটু বেশি। এই ধরনের একটা অবস্থায় কিন্তু মানুষের জন্য এই টেস্টগুলো করা খুবই ব্যয়বহুল। এটা অত্যন্ত কষ্টকর বিষয়। এই বিষয়টাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমি আবারও এই সংক্রান্ত বিষয় বলতে চাই, রিপোর্টের ক্ষেত্রে যদি আস্থায় আমরা আনতে না পারি, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যদি মানুষকে আমরা যদি সচেতনতার জায়গায় আনতে না পারি, তাহলে যে সংকটে আমরা আছি সেই সংকটে আমাদেরকে থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই কথাবার্তাগুলো বলছে। আমাদের পৃথিবীতে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজকর্ম চলছে। এটা ডিসেম্বর জানুয়ারি এই সময় কখন যে এটা আসবে বা আমরা পাবো কিনা সেটাও একটা সমস্যার মধ্যে আছে। আমাদের এখানে আমরা যে সমস্যাটা লক্ষ্য করেছি সেই সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে হঠাৎ করে একদিন দেখলাম যে চায়নার ভ্যাকসিন ট্রায়ালের জন্য আমাদের দেশে আসবে, মিডিয়াতে নিউজ চলে আসলো। তারপর আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে এটা দুই দেশের আভ্যন্তরীণ বিষয়ে আলোচনার ভিতর দিয়ে করতে হবে, এটা আবার পিছনে চলে গেল। তাহলে জানি না পরে
ভ্যাকসিন আসলেও আমরা কিভাবে এটা পাবো সেরকম অবস্থায়। আরেকটা বিষয় হচ্ছে দেখি যে পরিমাণ রিপোর্ট আমাদের সরকারি তথ্য থেকে আসতেছে, আমি বলছি না যে তারা ভুল দিচ্ছেন, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন, কিন্তু এর বাইরে আরো বিরাট একটা সংখ্যক লোকজন থেকে যাচ্ছে যারা কোভিড নিয়ে নিজেদেরকে বলতে চায় না। কোভিডের এই কথাটা বলতে গেলে তাদের বয়স্ক লোকজনকে গ্রামে গঞ্জে তাদের একটা সামাজিক সমস্যা বা অপরাধের বিষয়, এরকম একটা ক্রাইসিসের ভিতর দিয়ে কিন্তু আমাদের কোভিডের জায়গাটা চলছে। এই ক্ষেত্রে আমাকে আর একটা বিষয় বলার জন্য বলছেন, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। আমি এখানে আলোচনায় আরেকদিন বলেছিলাম যে শিক্ষার ক্ষেত্রে জরুরিভাবে আমাদের একটা ক্লাস প্রোগ্রাম নেওয়া দরকার। এখনই প্ল্যানটা নিতে হবে, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের নিতে দেরি হয়েছে বলে আমরা ভোগান্তিতে আছি। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা এটা না নেই বা আমরা এটা নিয়ে যদি আগের পর্যায়ক্রমে কাজ করে যদি আমরা মানুষের কাছে দৃশ্যমান না করি, তাহলে কিন্তু আমরা আফটার প্যান্ডেমিক বা অথবা মহামারীর পরবর্তী পর্যায়ে মহামারীর ভিতরেও যদি আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে যাই, তখন যে সংকটটা হবে সেই সংকটটা কিন্তু আমাদের বিরাট আকার হবে। এই জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা এখনই নেওয়ার প্রয়োজন। আমাদের অলরেডি একটা সংকট আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, এটা এখনো হয় নাই। কখন হবে তার কোনো নিশ্চয়তা কিন্তু আমরা কেউ দিতে পারছি না বা বলা যাচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে যারা কাজ করে তার মধ্যে একটা নন এমপিওভুক্ত কিছু শিক্ষক আছে। এই শিক্ষকগুলো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে আছে এবং এমপিইউ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানও আছে। এইরকম শিক্ষকদের পরিমাণ হচ্ছে ৮০,০০০ পাওয়া গেছে শিক্ষক আর ২৫,০০০ পাওয়া গেছে কর্মচারী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটা থোক বরাদ্দ দিয়েছেন, কিন্তু আমাদের এখানে মাননীয় একজন সংসদ সদস্য আছেন, উনিও জানেন এই কথাটা অত্যন্ত মানে লজ্জাস্কর বিষয়। একজন শিক্ষককে দিয়েছেন ৫,০০০ টাকা, আরেকজন কর্মচারীদেরকে দিয়েছেন যে ২,০০০ টাকা থোক বরাদ্দ। তাহলে বুঝতে পারেন ৪-৫ মাসের সমকালীন অবস্থায় এই জায়গাটা কি হবে। আরেকটা বিরাট সংকট, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা পদ্মার পারে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, প্রতিদিন আমরা এরকম অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের দেশে প্রায় ৪০,০০০ কেজি স্কুল আছে। ৪০,০০০ কেজি স্কুলের মধ্যে ২০,০০০ কেজি স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। এখানে যে শিক্ষার্থীরা লেখাপড়া করত, তারা এই যে আবার নতুন ভাবে যখন শিক্ষা কার্যক্রম শুরু হবে, তারা এসে তাদের শিক্ষা প্রতিষ্ঠান আর খুঁজে পাবে না। এটাও একটা বিরাট সংকট। সেখানেও কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই এই বিষয়টাকে বিবেচনা রেখে আমি বলবো এমপিও বিহীন যেসব শিক্ষকরা আছে তাদের জন্য একটা প্রণোদনা প্যাকেজ করা দরকার। জরুরিভাবে এই ৫,০০০ টাকার খয়রাতি একটা দাম দিয়ে কিন্তু এদের এটা চলতে পারে না। আমার মনে হয় এই বিষয়টা ভাবা দরকার, জরুরিভাবে এখানে উদ্যোগ গ্রহণ করা দরকার। এটা না করতে পারলে শিক্ষার ক্রাইসিসটা কিন্তু তীব্র আকার পাবে। আমি আবারও বলতে চাই, শিক্ষার ক্রাশ প্রোগ্রাম নিয়ে এখনই কতগুলো ঘোষণা আসা দরকার, যেগুলো দৃশ্যমান হয়, মানুষ বুঝতে পারে, শিক্ষার্থীরা জানতে পারে। না জানতে পারলে, না বুঝতে পারলে তাহলে সংকটটা কিন্তু আরো বাড়বে। আমার পরে হয়তো আর একটু আলোচনা করার সুযোগ হবে। আমি সবাইকে বলবো, এখানে একটা কথা বলে রাখতে চাই, বিশেষ করে আমাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে যে দুর্নীতিটা হয়েছে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা যে ভান্ডার ছিল, তার প্রধান যিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ সাহেব, উনি মন্ত্রণালয়ের কাছে একটা লিখিত রিপোর্ট দিয়েছেন, একটা পত্র পাঠিয়েছিলেন। ওনাকে উইথড্র করার আগে সেই পত্রে উনি সুনির্দিষ্টভাবে কিছু লোকের নাম বলেছেন যারা এগুলোর সাথে জড়িত। আমাদের এই ভদ্রলোক মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে, কিন্তু ওনার কাগজটা রয়ে গেছে। আমি এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন অথবা যারা আলোচনা শুনছেন, তাদেরকে বলবো স্বাস্থ্য মন্ত্রণালয় যেন ওনার এই লিখিত রিপোর্টের উপর ভিত্তি করে, লিখিত আবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। না করলে এইরকম অবস্থাটা কিন্তু চলতেই থাকবে। ধন্যবাদ ভাই। জাহাঙ্গীর ভাই, আবার আসবো। আমি একটু আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম ভাই, আপনারা একটু কাইন্ডলি একটু আনমিউট করতে হবে। একটু টাচ করেন মোবাইলে, আনমিউট হয়ে যাবে। মিউট করা, আমরা সাউন্ড আমরা শুনতে পাবো না। একটু জাস্ট মোবাইলে টাচ করলে হবে।
আমার নামের নিচে লেখা একটা আনমিট করা আছে, আনমিট করতে হবে কাইন্ডলি নজরুল ভাই। হয় নাই নজরুল ভাই, হয় নাই। একটু কাইন্ডলি একটু টাচ করলে হবে না, একটু কাইন্ডলি একটু আপনার একটু সহযোগিতা নেন, আপনি কাইন্ডলি একটু সহযোগিতা নেন, একটু বলেন একটু আনমিট করে দেওয়ার জন্য। আপনাকে যিনি সংযুক্ত করেছিলেন যে একটু কাইন্ডলি একটু বলেন, একটু মোবাইলে টাচ করলে হবে, আনমিট হয়ে যাবে। একটু মোবাইলে টাচ করলে হবে, মোবাইলে জাস্ট টাচ করলে হবে। জি জি হয়ে গেছে, জি হয়ে গেছে। জি নজরুল ইসলাম ভাই, আপনি আমাদের জানি আমাদের জনপ্রিয় মাননীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম 14 আসনের। নজরুল ভাই, আপনি শুনলেন আমাদের আলোচকরা আজকে আলোচকরা আলোচনা করলেন। একটা হচ্ছে আপনারা আইন প্রণেতা যারা বাংলাদেশ সরকার পরিচালনা করেন, আপনি একজন। আমাদের ইতালি আমাদের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুকমান ভাই অনেক কিছু বললেন, বিশেষ করে ইতালির যে দূতাবাসের যে কারণে অনেক মানুষ বৈধতা থেকে বঞ্চিত হতে পারে। এদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে একটা বলতে চাই যে আজকে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় যে সমস্যাগুলো ধরেছে, আপনার আইন প্রণেতা হিসেবে কি বলবেন, কি করা দরকার? রূপক দা, আমার নামটা ভুল হচ্ছে, আলমগীর। সরি, আলমগীর ভাই। হ্যাঁ জি, ওকে। একটু মাননীয় সংসদ সদস্য একটু বলেন। ধন্যবাদ আপনাকে, আলোচক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যারা আলোচনা করেছেন আমার মনে হয় প্রত্যেকে তথ্যভিত্তিক বিষয় নিয়ে তারা সঠিকভাবে আলোচনা করেছেন। এরপরও আমি বলতে চাই, সবকিছু আমরা যেগুলো আলোচনা করেছি এগুলোর সবকিছু যে এটা সঠিক, এটা যেমন ঠিক নয়, আবার সবকিছু যে বেঠিক এটাও ঠিক নয়। আমরা যখন আলোচনা করতে যাই টেলিভিশনে বা অনলাইনে, তখন আমরা অলমোস্ট সকলেই সরকারের বিরুদ্ধে আলোচনার থেকে সমালোচনাটা বেশি করি। আমি শুনেছি ইটালি প্রবাসী আমাদের আওয়ামী লীগ নেতার বক্তব্য আমি শুনেছি। আমি আশা করি এটি অবশ্যই এই ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, কারণ প্রবাসে যারা হাই কমিশনে যারা থাকে তাদের কর্তব্য হলো সে দেশে যারা বাঙালি আছে তাদের সহায়তা করার জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের ভালো মন্দ দেখার জন্য। যদি তারা তাদের সেই কর্তব্য কাজটি যদি না করে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার আর কি প্রশ্ন ছিল আমাকে একটু কাইন্ডলি, আমি ভালো করে শুনি নেই। এই যে কোভিড-19 নিয়ে আমাদের বললেন যে বিশেষ করে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, বিশেষ করে আমরা দেখি রিজেন্ট হাসপাতাল শাহেদ শো যে ঘটনাগুলো ঘটছে, এবং আমরা যে কোভিড-19 নিয়ে কি করা দরকার, এখানে আমাদের ডাক্তার লেলিন ভাই অনেক কিছু প্রস্তাব করেছেন যে এটা করা উচিত, এবারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। কোভিড-19 স্বাস্থ্য খাতের দুর্নীতি, এটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আমি অস্বীকার করব না। দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলো সবকিছু সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। দুর্নীতি এই দেশে নতুন কিছু নয়। আমি যদি বলি হয়তো আপনাদের এটা রাজনৈতিক বক্তব্যের মতোই শোনাবে। বিগত সরকারগুলো আমি দেখেছি বিএনপির
5 বছরে 5 বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা উনি একটি কথা বলেন, আমরা বহু ঋতুর দেশ, ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমাদের স্মৃতিপট থেকে অতীতের কথাগুলো আমরা ভুলে যাই। যাই হোক, আমি বলবো না সরকার সবকিছু সঠিকভাবে নিপুণভাবে করতে পারছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে, চেষ্টা ত্রুটি নেই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা এবং দেশপ্রেম নিয়ে যেভাবে এই দুর্যোগ মোকাবেলা করছে, আপনারা দেখছেন একটার উপর আরেকটা। আজকে কোভিড এর পর যেভাবে সারা বাংলাদেশ বন্যা আক্রান্ত হয়েছে, আজকে বন্যা আক্রান্তদের রক্ষা করার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। সব মিলিয়ে এখন একটি হযবরল অবস্থা। এরপরও এই অবস্থা তো আমরা যদি কম্পেয়ার করি অন্য সভ্য এবং উন্নত দেশে যেভাবে কোভিড-19 যেভাবে বিধ্বস্ত করেছে, তারা যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এই কোভিড-19 এর কাছে, আমি মনে করি সেক্ষেত্রে আমরা আল্লাহ আমাদেরকে অনেক ভালো অবস্থানে রেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাহসিকতা এবং দক্ষতা, দেশপ্রেম নিয়ে যেভাবে তিনি দক্ষতার সাথে এটি হ্যান্ডেল করেছে, আমি মনে করি অন্যান্য সভ্য এবং উন্নত দেশের তুলনায় আল্লাহ আমাদেরকে এই কোভিড-19 এর এই মহামারীতে আমরা অনেক ভালো অবস্থানে আছি এবং বিদেশে সারা বিশ্বের অনেক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতার প্রশংসা আমরা করতে দেখেছি। আমরা এরপরও আপনারা জানেন এই কোভিড-19 শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয়ভাবে সবাইকে নির্দেশনা দিয়েছিল, আমরা যারা সংসদ সদস্য সারা আমাদের এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে আমার এলাকা চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া, আমি আমার এলাকায় 3টি আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করেছি। একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমার সম্পূর্ণ অর্থ ব্যয়ে সেন্ট্রাল আইসোলেশন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আবার গিয়ে না না ঠিক শোনাচ্ছে, বলেন, শোনাচ্ছে জি দেখছেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আমার এলাকায় আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দলীয়ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি মানুষকে এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য। আপনি শুনে খুশি হবেন ইনশাল্লাহ, আমার এলাকায় যেভাবে দলীয় লোকজন এবং আমরা যেভাবে মানুষের পাশে থেকে এই কোভিড-19 এর বিরুদ্ধে যে সংগ্রাম করে প্রতিরোধ করে মোটামুটি একটি সহনীয় পর্যায়ে আমার এলাকায় আল্লাহর রহমতে সেরকম মৃত্যু ঘটে নাই এবং সেভাবে বেশি আক্রান্ত হয়নি। এখন আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এখন 2টি আইসোলেশন সেন্টার সম্পূর্ণ চালু। একটি চন্দনের হেলথ কমপ্লেক্সে, এটা সেন্ট্রাল অক্সিজেন সমৃদ্ধ, আরেকটি 2000-তে 50 শয্যার, এটা এমনিতে অক্সিজেন সিলিন্ডার সমৃদ্ধ, কিন্তু আমরা শত প্রচার করো চেষ্টা করো রোগী পাচ্ছি না। এখন আমরা মনে করেছিলাম হয়তো এই দুর্যোগে আমরা হয়তো এই যেভাবে আমরা ব্যবস্থা করেছি সেটাও আমরা সংকুলন করতে পারবো না, কিন্তু এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, আমার এলাকায় সেভাবে আক্রান্ত হয় নাই এবং ইনশাল্লাহ সেভাবে মৃত্যুবরণও করে নাই। তো যাক, আমি মনে করি এগুলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পেরেছি, মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এভাবে সব জায়গায় আমার জানা মতে প্রত্যেক এমপি এবং প্রত্যেক এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠনের প্রত্যেকেই আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা
মোটামুটি মানুষকে সহায়তা করে, মানুষকে এই দুর্দিনে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ নজরুল ভাই, আবার আসবো আপনার কাছে। আমরা আমাদের আলোচনার কাছে একটু যাবো। আমি যাবো আমাদের সাংবাদিক নিখিল বদ্র কাছে। নিখিল বদ্র, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে। ধন্যবাদ রূপক দা। এক সেকেন্ড একটু বলি, আমার কাছে যদি এক মিনিটের কোনো দেন তাহলে আমি একটু আচ্ছা আপনি বলে ফেলেন, আমরা জানি আপনার একটা প্রোগ্রাম আছে। আচ্ছা লুকন ভাই, আমরা একটু বলেন, আপনি একটু আলমগীর ভাই। আমি আলমগীর ভাই, আমাদের এই বিজ্ঞ অনেক আলোচক, আসলে আমি ওইভাবে আলোচনা করার মতো যোগ্যতা বা ক্ষমতা রাখি না, যেহেতু এখানে অনেক বিজ্ঞ মাননীয় সংসদ সদস্য আছেন। আমি আমাদের আজকের এই আলোচনার বিজ্ঞ আলোচক মাননীয় সংসদ সদস্যর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে অলরেডি আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে এই বিষয়গুলি। এই দূতাবাসের অনিয়ম এবং এইখানে সত্যিকারই একটি মারাত্মক সমস্যাটা মারাত্মক আকার রূপ নিয়েছে। এটার থেকে সমাধানের একটা সরকারি উদ্যোগ যাতে উনি ওনার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা আশা করছি, কারণ হাজার হাজার প্রবাসী এই পাসপোর্ট সংক্রান্ত এই বিষয়ে, যেমন আজকে এই আধা ঘন্টা আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আধা ঘন্টা আগেই একটা ছেলে আসছে আমার কাছে, সে এসে আমাকে বলতেছে 100 টাকা দিলে সে অ্যাপয়েন্টমেন্ট পাবে, অথচ আপনি ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এরকম অজস্র ঘটনা এখানে সমস্যা হচ্ছে, কারণ এই সমস্ত অসহায় মানুষদেরকে জিম্মি করে এই যে টাকা পয়সা নিয়ে ঝামেলাটা করতেছে, এটা আমরা চরম বিরোধী কমিউনিটির এবং ইতালি প্রবাসী সকল বাংলাদেশিদের পক্ষ থেকে বলছি। মানুষের ক্ষোভ রাগ এটা ফুসে উঠছে একদম, এবং এটাকে আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ। আলোচনা যদি উনি দূতাবাস মহোদয় যদি রাষ্ট্রদূত মহোদয় যদি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে, আপনি একটু আগে বলতেছিলেন যে এই ধরনের সমস্যা গেলে স্থানীয় জনপ্রতিনিধি দেশে বিদেশে পৃথিবীর সমস্ত জায়গায় যারা কমিউনিটিকে হ্যান্ডেল করে তারা এবং প্রশাসনের লোকজন, তো প্রশাসন বলতে আমাদের ইতালিতে প্রবাসীদের জন্য দূতাবাস, তারা যৌথভাবে আলোচনা সাপেক্ষে এটার একটা ফাইন্ড আউট করার চেষ্টা করে, এবং অতীতেও সেগুলি সেভাবেই হয়ে আসছে। আজকে যে ঘটনা দূতাবাসে ঘটতেছে, স্বাধীনের পরে দূতাবাস প্রতিষ্ঠিত হওয়ার পরে ইতালিতে কোনোদিন এই বিব্রতকর অবস্থায় আমরা কেউ পড়িনি। আমার এটুকুই আবেদন, আমি মাননীয় সংসদ মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে এবং সকলের মাধ্যমে এটা আবেদন জানাচ্ছি, এই সমস্যাটাকে সমাধান করার জন্য উনি যথাযথ জায়গায় একটু আমাদের জন্য সুপারিশ করবেন। ধন্যবাদ আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো আমাদের সামনে নিখিল বত্রের কাছে। নিখিল বত্র, যদি আপনি একটু আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে। ধন্যবাদ রূপক দা। আমরা আসলে বিশেষ কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা বিষয়ে আমাদের সকল আলোচকরা বলেছেন, আমাদের লেলিন ভাই বলেছেন, আমাদের সর্বশেষ মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আসলে রোগী পাওয়া যাচ্ছে না, এই কারণে করোনার টেস্টের সংখ্যা 12,000 এসে নেমেছে। কিন্তু আমি আসলে এই বক্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, কারণ আমার বিভিন্ন হাসপাতালের তথ্য আছে। আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে রোগীরা যখন হাসপাতালে যান তাদেরকে নানাভাবে টেস্ট না করার জন্য উদ্বুদ্ধ করা হয়। আবার একদিনে যে টেস্ট করতে পারেন না, সকাল 8টায় যান, 12টার সময় তার টেস্ট করানো হয়। এরকম নানা রকম অব্যবস্থাপনা বিভিন্ন হাসপাতালে আছে, যে কারণে আপনার টেস্টের সংখ্যা 20,000 থেকে 12,000, 10,000 এবং এমনকি 2-3 দিন আগে 9,000-এ নেমে এসেছে। এটি হচ্ছে যে যারা দায়িত্বে আছেন সেইখানে সমন্বয়ের অভাব, এবং টেস্ট করাবো না বা টেস্ট না করার জন্য উদ্বুদ্ধ করা রোগীদের, সেই কারণেই মূলত দায়ী বলে আমি মনে করি। আরেকটি বিষয় যে আমরা সকলেই বলছি যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন, আমরা দেখছিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের অনেকেই আন্তরিক এবং অনেক সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় নানাভাবে কাজ করছেন, কিন্তু একটি বড় অংশই কিন্তু কাজ করছেন না, এবং আমরা দেখেছি যে সমন্বয়ের অভাবটি কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যায়ে দৃশ্যমান। আমাদের যদি এই মহামারী মোকাবেলা করতে হয়, করোনার মতো মহামারী, এবং শুধু করোনার নয়, এর সাথে সাথে বন্যা, ঘূর্ণিঝড়, যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, এবং আগামীতে কর্মসংস্থানের একটা বড় সংকট তৈরি হবে, বেকারত্ব তৈরি হবে, এগুলো যদি সমন্বয় করতে হয়, এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ পেতে হয়, তাহলে সমন্বিত পদক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তা আমি আশা করব সকল রাজনৈতিক সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য
কাজ করবে এবং সামনের দিকে এগিয়ে নেবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অনিকের বন্ধু, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মধ্যে সময় দেওয়ার জন্য। আমি যাব সাংবাদিক শাহরিয়ার হাসান, আমাদের চট্টগ্রাম প্রবাস দলের ব্যুরো প্রধান। শাহরিয়ার হাসান, আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচক লেলিন চৌধুরী যে বক্তব্য রেখেছেন তার সিংহভাগ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। কিছু প্রশ্ন আছে মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম এমপি, যিনি চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য, তার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছেন। তিনি একটি কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন যে আমরা বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক ভালো অবস্থায় আছি। যথার্থ অর্থে মাননীয় সংসদ সদস্য আপনি খুব চমৎকার কথা বলেছেন। রাস্তাঘাটে স্বাস্থ্য সুরক্ষা না মেনে, মাস্ক মুখে না দিয়ে, স্বাস্থ্য বিধি অনুসরণ না করে বাংলাদেশের মানুষ যেভাবে বেঁচে আছে, করোনা ভাইরাস থেকে যেভাবে রক্ষা পেয়েছে, সেটি আসলে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া এইভাবে রক্ষা পাওয়ার দ্বিতীয় কোনো কারণ থাকে না মাননীয় সংসদ সদস্য। দ্বিতীয় একটি প্রশ্ন আপনি রেখেছেন যে সরকারের বিরুদ্ধে টেলিভিশন বা অনলাইন আলোচনাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আলোচনা করা হয়। কথাটা ঠিক ভুল নয়, অনেকেই করেন। তবে সবই নিয়ে একটা কথা আমি বলতে চাই, ভোগান্তি যখন মানুষ ভোগে, ভোগান্তি যখন মানুষ পড়ে, তখন যে কারণে ভোগান্তি, সেই প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই সরকারের কাছে টেনে আনতে হয়। আপনারা বিভিন্ন ক্ষেত্রে সরকার, আপনি মাননীয় সংসদ সদস্য, আপনি সরকারি দলীয় সংসদ সদস্য, আপনি এবং আমাদের সরকার, আপনার সরকার আমার সরকার, এই বিষয়ে যথেষ্ট কাজ করেছেন। কিন্তু আমি যদি একটা প্রশ্ন রাখতে চাই, এই যে রিজেন্ট হাসপাতাল কিংবা এই যে জেকেজি, তারা যে শত শত মানুষের সঙ্গে প্রতারণা করেছে, শত শত মানুষ যে ভোগান্তিতে পড়েছে, শত শত মানুষ যে কষ্টে ভুগেছে, তাদের ব্যাপারে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? আপনি একজনকে গ্রেফতার করেছেন, তাকে থানায় নিলেন, হাজতে নিলেন, 20 বছরের জেল দিলেন, কিন্তু আমাদের যারা সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়েছে, অর্থ নষ্ট হয়েছে, মানসিকভাবে বিপন্ন হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের ব্যাপারে কি কোনো ধরনের সরকারি উদ্যোগ কি আপনারা নিয়েছেন? যদি সবই নিয়ে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। দ্বিতীয় একটি প্রশ্ন বলেছেন, বন্যা আসে, একটার পর একটা অবস্থা তৈরি হয়, সরকার বিব্রতকর অবস্থা বলে। একদম সত্যি কথা, আমার দেশ নদী মাতৃক দেশ, এই দেশে বন্যা হয়, প্রতি বছর বন্যা হয়। প্রতি বছর একটা কথাই বলা হয় যে বন্যার জন্য সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কেন? এই বন্যাটা তো প্রতি বছরই আগে থেকে যদি সরকার সেই বিষয়টা মাথায় রাখে, তাহলেই তো আমাদের অসুবিধাগুলো হয় না। কথাগুলো আমি একজন সংবাদকর্মী হিসেবে বলিনি, জনপদে সাধারণ মানুষ যে কথাগুলো আলোচনা করেন, সাধারণ মানুষ যে কথাগুলো বলেন, সেই কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা উদাহরণ দিয়ে শেষ করব। 4 মাস পরে সরকারের বা স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনে হয়েছে যে মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। কোথায় থাকলে মাস্ক পরা যে বাধ্যতামূলক করা উচিত, যে বুঝার জন্য 4 মাস সময় লাগে, তাহলে মাননীয় সংসদ সদস্য, এদেশের সাধারণ মানুষ তার স্বাস্থ্য বিধি যে বুঝবে বা বুঝার মতো করে চলবে, সেই সামর্থ্য কি সবার আছে বা সেই বোঝার সামর্থ্য কি সবার আছে? ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ শাহরিয়ার হাসান। আমি যাব আমাদের ডক্টর লেলিন চৌধুরী। লেলিন ভাই, আপনি শুনলেন আমাদের চট্টগ্রামের সাংবাদিক শাহরিয়ার হাসান কিছু প্রশ্ন রেখেছেন, এবং আমরা দেখি যে বিশেষ করে বাংলাদেশে, আপনি একজন ডাক্তার, আমি বলতে চাই যে আমি দেখেছি আমার একজন আত্মীয় মারা গেছেন কিছুদিন আগে, 3-4 দিন আগে। উনি চিকিৎসার অভাবে মারা গেছেন, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে উনার রাত্রে 1টার সময় ডায়াবেটিস ছিল 28, এবং উনাকে চিকিৎসা করতে উনি গেছেন, বিভিন্ন বছরে গেছেন, উনাকে বলা হচ্ছে কোভিড-19 চেক করার জন্য, এবং এর 12 ঘন্টা পর দুপুর 1টার সময় স্ট্রোক করে মারা গেছেন। তো এই যদি হয় অবস্থা, আমাদের সাধারণ মানুষ কি করবে? আপনি যেজন ডাক্তার, আমরা জানি আপনি একটা হাসপাতালে আপনি চেয়ারম্যান, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। দেখুন, কোভিড-19 প্রতিরোধের জন্য যে কাজটা করা দরকার সেটি হচ্ছে একদম শুরু থেকে আমরা এপিডেমিক প্রজেকশন মডেল করি, যে মানে মহামারীর বিভিন্ন সূত্র ব্যবহার করে একটা মডেল করি যে দেশে কি পরিমাণ লোক আক্রান্ত হতে পারে, তাদের কতজনের কি চিকিৎসা লাগবে, এবং সেই অনুযায়ী আমরা পয়েন্ট অফ ইন্টারভেনশন, কোথায় কোথায় আমরা বাধা দিব রোগটাকে, সেটা ঠিক করে আমরা কাজটা শুরু করি, এবং এটি 1 সপ্তাহ করার পর আবার রিমডেলিং করি, মানে নতুন তথ্যের উপরে। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে কোভিড-19 প্রতিরোধে এই বিজ্ঞান ভিত্তিক বিষয়টাকে অনুসরণ করা হয়নি বলেই কিন্তু এই সময়ে ডাক্তারগণ কিভাবে সাড়া দেবে, আমাদের যে হাসপাতাল রয়েছে, যে শয্যা সংখ্যা, যে আইসিইউ, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, তার কোনো চিত্র, কোনো কৌশল আমরা ঠিক করিনি। যখন যেটা সামনে এসেছে ওটা আমরা ফলো করতে গিয়েছি।
গিয়েছি বলেই কিন্তু আপনার আত্মীয়কে বিনা চিকিৎসায় মরতে হয়, অথবা আমার ডাক্তার হওয়ার পরেও 85 জন ডাক্তারকে দুর্ভাগ্যজনকভাবে মরতে হয়। এবং আমি আগেই বলেছি এটার কোনো তদন্ত করে কোনো কৌশল ঠিক করা হয়নি। আচ্ছা, এবং দেখেন এই প্রসঙ্গে বলবো, এই ডাক্তারদের মৃত্যুর একটি প্রধান কারণের একটি হলো নকল N95 মাস্ক সরবরাহ করা। 1.5 মাসেরও বেশি সময় হয়ে গেল, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এর তদন্ত কমিটি করে তদন্ত করা দরকার। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। 1.5 মাসেরও বেশি সময় হয়ে গেল, সেই জীবনঘাতী সমস্যাটার রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। কেন হয়নি? কার স্বার্থে হয়নি? নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য আমার চেয়ে উনি ভালো জানেন, কিন্তু হয়নি আমি এটা বুঝি। এই যে অবস্থা, আবার দেখুন যে কথাটা টিকার ব্যাপারে আমাদের জাহাঙ্গীর সাহেব বলেছেন, জাহাঙ্গীর ভাই, সেটি হচ্ছে পৃথিবীতে 3টি ভ্যাকসিন এখন প্রধান আছে। একটি হচ্ছে চীনের সিনোভ্যাক, মডার্নার ভ্যাকসিন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির এটার ভ্যাকসিন। তিনটা ভ্যাকসিনের মধ্যে 3rd ফেজ হিউম্যান ট্রায়াল প্রথম দেয়া শুরু করে সিনোভ্যাক। আপনারা জানেন 15ই জুলাই এটি সংযুক্ত আরব আমিরাতে এটা দেয়া শুরু হয়েছে, এবং এখানে তারা 15,000 ভলান্টিয়ারের উপরে দেবে, এবং এই ভ্যাকসিনটাই ব্রাজিলে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। বাংলাদেশের এটা দেওয়ার জন্য বাংলাদেশের একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICDDRB তার সাথে একটি চুক্তি হয়েছিল, এবং এই চুক্তির বিষয়ে যে অনুমোদন দিতে পারে সেই সংস্থাটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, যেটি বৈজ্ঞানিক বিষয়ে এই জাতীয় অনুমতি দেওয়ার আমরা বলি এথিক্যাল পারমিশন দেওয়ার সর্বোচ্চ সংস্থা। তারা অনুমতি দিয়েছে। ICDDRBর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যারা অনেকবার এই কাজটি করেছে, তাদের চুক্তি হওয়ার পরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এক কথা এটি উড়িয়ে দিলেন। মাননীয় সংসদ সদস্যের কাছে আমি একটি প্রশ্ন রাখবো, আপনি আপনার জায়গা থেকে একটু জানতে চাইবেন তো, সচিব মহোদয় এই প্রশাসনিক ক্ষমতা রাখেন কিনা উনি এটি মানা করার? কারণ BMRC অনুমোদন দেওয়ার পরে উনি বৈজ্ঞানিক বিষয়ে একেবারেই শূন্য, ওনার কিছু বলার নাই। স্বাস্থ্যমন্ত্রী বললেন যে তিনি টেকনিক্যাল যে কমিটিটা কোভিডের তাদের পরামর্শ নেবেন। আচ্ছা, COVID-19 প্রতিরোধী যে টেকনিক্যাল কমিটিটা, এটা কেন বানানো হয়েছিল? COVID-19 প্রতিরোধ করার জন্য, টেকনিক্যাল বিষয়গুলো, কারিগরি বিষয়গুলো ঠিক করার জন্য। তারা রিসার্চ মেথোডোলজি, গবেষণার কিছুই জানে না। ওইখানে এমন লোক আছে যারা জীবনে গবেষণার গও করে নাই, তাদের কাছ থেকে স্বাস্থ্যমন্ত্রী পরামর্শ নিতে চাইলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা কি বিজ্ঞানের ভিত্তিতে এই কাজগুলো করব, নাকি যার যার খেয়াল খুশি মতো করব? আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য যদি তাদের ফোরামে স্বাস্থ্যমন্ত্রীকে এই জাতীয় প্রশ্নগুলো করেন, তাহলে বোধহয় জনগণ উপকৃত হবে। তৃতীয় যে ব্যাপারটি, সেটি হচ্ছে মডার্নার। দেখুন, আমরা চীনের ভ্যাকসিনকে অনুমতি দিলাম না, ইতিমধ্যে 27 তারিখে মডার্না তার ভ্যাকসিনের ট্রায়ালটা শুরু করেছে আমেরিকাতে। তারা 30,000 এর উপরে ভলান্টিয়ারের উপর ট্রেনিংটা করবে, এবং এটা কোথায় কোথায় করবে? আর্জেন্টিনা, ব্রাজিল এবং আমেরিকা, এরকম জায়গাগুলিতে তারা করবে। জার্মানিতেও তারা করবে। সবগুলো দেশ এই জাতীয় অনুমতি দিতে পারে। আমরা অনুমতি দিতে গেলে চীনকে, ব্রাজিল যেখানে অনুমতি দিতে পারে, আমরা অনুমতি দিতে গেলে কি একটা মহা সংকট তৈরি হয় বলুন তো। এবং আমরা সন্দেহ করছি এর পেছনে আমাদের ওষুধ ব্যবসায়ী মাফিয়া যারা, তারা কোনো না কোনো ভাবে যুক্ত আছে কিনা, সেই ব্যাপারে একটা গভীর, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দল দ্বারা এটি তদন্ত করা দরকার। কারণ আমরা বারবার দেখছি আমাদের সবকিছু মুনাফা রবিদের কাছে জিম্মি হয়ে যায়। যেমন N95 মাস্ক জিম্মি হয়ে যায়, যেমন ডাক্তারদের PPE ব্যক্তিগত প্রতিরক্ষা সামগ্রী, প্রতিরোধ সামগ্রী যুক্ত হয়ে যায়, যেমন 500 টাকার দামের পর্দা 7,000 টাকা কেনা হয়। এই ব্যাপারগুলোর একটি সমাধান করা দরকার। এবং আমরা ভয় পাচ্ছি স্বাস্থ্য খাতের এই দুর্নীতিগুলো উন্মোচিত হয়েছে বলে আমরা জানি, কিন্তু সড়ক, জনপদ, প্রকৌশল ইত্যাদি ইত্যাদি সব জায়গায় কি পরিমাণে আছে, এগুলো আসলে মানে একটু তদন্ত করে মানুষের মুক্তির পথটা তো এভাবেই শুরু করতে হবে। আজকে যদি আমি দুর্নীতির মতো বিষয়টাকে দমন করতে না পারি, COVID-19 ক্ষেত্রে আমরা যেভাবে হযবরল পাকিয়েছি, সর্বক্ষেত্রেই আমরা পাকাবো। অতএব সাধু সাবধান, এখনো সময় আছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা 300 জন মানুষ এবং মন্ত্রী পরিষদ যদি মনে করে তারা নিজের আজ থেকে দুর্নীতি মুক্ত হবে, আমি নিশ্চিত আগামীকাল থেকেই বাংলাদেশের দুর্নীতি মুক্তির একটি শক্তিশালী একটি অভিযান শুরু হবে, যার মধ্য দিয়ে আমরা 1971 মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন দেশের জন আকাঙ্ক্ষাকে আমরা পরিপূর্ণ করতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ লেলিন ভাই আপনার সুন্দর আলোচনার জন্য। আমি যাব মাননীয় আমাদের জাহাঙ্গীর ভাই গেছে, অধ্যক্ষ জাহাঙ্গীর, যিনি আমাদের কলেজ বিষয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর ভাই, আপনি বললেন যেটা হচ্ছে যে আমাদের দেশের দুর্নীতি একটা বিশাল সমস্যা, যেটা লেলিন ভাই বললেন, যে এই দুর্নীতি যদি মুক্ত না করা যায় তাহলে বাংলাদেশ, আমরা যে স্বপ্ন দেখি সোনার বাংলাদেশ, সেটা কি বাস্তবায়ন করা যাবে না। এবারে কি বলবেন? ধন্যবাদ ধ্রুবক এবং মাননীয় সংসদ সদস্য এবং আলোচক বৃন্দ। দুর্নীতির বিষয়ে আমি এর আগেও বলেছি যে আমাদের দুর্নীতিটা কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না, দুর্নীতি কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। এমন কোন জায়গা নাই যে জায়গাতে দুর্নীতির জন্য আর দেওয়া যায় না। এই যে রিপোর্ট নিয়ে দুর্নীতি, এগুলো তো আপনি বুঝতেছেন, গতকাল শাহজাহান খান সাহেবের মতো লোক গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বলতে হচ্ছে যে তার রিপোর্টটা ভুল হয়েছে। এটা এক ধরনের দুর্নীতি, এই কাজটা করেছে। দুর্নীতি নাই এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে, সব জায়গাতে দুর্নীতি। দুর্নীতির জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, দুর্নীতির জিরো টলারেন্সের কথা বলে দুর্নীতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, উদ্যোগ কতগুলো গ্রহণ করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করি কিছু কিছু উদ্যোগ গ্রহণ করার পরে সেটা নিয়ে কয়েকদিন চলে, আবার এটার পরে আর কতগুলো আসলে তখন আগের গুলো ধামাচাপা হয়ে চলে যায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে, দুর্নীতির জায়গাগুলোতে বের হওয়া। আমাদের জানেন যে শিকদার গ্রুপের যে দুই ভাই, তাদের যে কি অবস্থা, আমরা বলতে চাই না তারা কি করেছেন না করেছেন, কিন্তু কি অবস্থায় তারা দেশ থেকে চলে গেলেন। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এখানে আছেন, আমরা বলবো যে দেশের অনেক কিছু করার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন বা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি ছোট্ট একটা কথা বলি, একটা বিরাট কলসির মধ্যে অনেক পানি রাখা যায়, কিন্তু নিচে দিয়ে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে পানি রাখলে কিন্তু আর বেশি কোনো কাজ কিন্তু হয় না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের সমস্ত ব্যবস্থার মধ্যে এই ধরনের ছোট্ট একটা ছিদ্র কোনো না কোনো জায়গায় হয়ে বসে আছে, যেগুলো হয়ে বসে আছে বলে আমরা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের আজকে স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। উনি বলছেন যে মন্ত্রণালয়ের উপর বাইরে থেকে এত প্রেসার যে উনি এটা করতে পারছেন না। তাহলে কে করবে এটা? একজন মন্ত্রী মহোদয় যদি এটাকে নিয়ন্ত্রণ করে সেই কাজটাকে করতে না পারেন, তাহলে কে করবে? আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই জায়গাটা উনি হয়তো ওনার এলাকায় খুবই করছেন। আজকে বন্যার অনেকগুলো রিপোর্ট আমরা পেয়েছি, অধিকাংশ জায়গায় শালি রিপোর্টে দেখা যাচ্ছে যে এলাকার স্থানীয় প্রতিনিধিদেরকে মানুষ খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। এবং 88 সালের পরে এইবারের বন্যাটা হচ্ছে সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী বন্যা বলে ধারণা করা হচ্ছে। এর মানে এইরকম সম্ভাবনা হয়েছে। 88 সালের বন্যা, এখানে লেলিন ভাই আছেন, আমাদের মাননীয় সদস্য মহোদয় আছেন, রূপক হতে আরো ছোট ছিল। 88 সালের বন্যায় ঢাকা শহর প্রায় 1 মাসের নিচে তলিয়ে যাওয়ার অবস্থা। ঢাকা শহর ডিএমডি বাঁধ যেটা হয়েছে, ড্যামরা নারায়ণগঞ্জ ঢাকা যে বাঁধটা হয়েছে, সেই বাঁধটা কিন্তু 88 সালে বন্যার পরে হয়েছে। এখন ওই বাঁধের জন্য পানি কিন্তু ঢাকা শহরে ঢুকতে পারছে না, কিন্তু ঢুকার পর্যায়ের মধ্যে আছে। ঢাকা সিটি কর্পোরেশনের, নর্থ সিটি কর্পোরেশনের প্রায় 1/3 জায়গা পানির নিচে চলে গেছে অলরেডি। তাহলে এইরকম একটা অবস্থায় চলে যাচ্ছে। এরকম বন্যার এরকম পরিস্থিতিতে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের জনপ্রতিনিধিদেরকে যদি মানুষ না পায় তাহলে কোথায় হবে? তাহলে আমি আশা করব প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের যে কথাটা বলছেন, সেটার জন্য কার্যকর ভাবে করার জন্য সর্বাত্মক ভাবে সব দিক থেকে যেন কাজ হয়। সেটা যদি না হয় তাহলে একটার পর একটা ঘটনা ঘটবে, সেটা নিয়ে কয়েকদিন আমরা মাতামাতি করব, তারপর এটা সব ধামাচাপা দিয়ে নিচের দিকে চলে যাবে। আমি এই অনুরোধটা জানাচ্ছি। এবং শিক্ষার ক্ষেত্রে আবারও বলতে চাই, আমাদের জরুরিভাবে একটা ক্লাস প্রোগ্রাম এখনই ঘোষণা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। কখন কি করবে না করবে এটার জন্য বলার জন্য মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই জিনিসটাও আমি আহ্বান জানাতে চাই আমাদের
সরকারের কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যাব আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। নজরুল ভাই, আপনি নিজের জীবন বাজি রেখে অস্ত্রকে বাংলাদেশ স্বাধীন করেছেন। আপনার স্বপ্ন দেখেছিলেন একটা সোনার বাংলাদেশ, একটা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আজকে আমরা যে আমাদের আলোচক আলোচনা করেছি যে দুর্নীতি নিয়ে, এ ব্যাপারে কি করবেন আপনি? দুর্নীতিবিরোধী আরেকটা যুদ্ধ করবেন? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা আসলে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করেছেন। দুর্নীতি বাংলাদেশে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমি আগেও বলেছি, অতীতে অনেক দুর্নীতি হয়েছে। এই সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুর্নীতি দমন কমিশন সৃষ্টি করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রথম জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আগে এগুলো আমরা অনেক সময় অনেক সত্য কথা বলতে গেলে রাজনৈতিক, যেহেতু আমি রাজনৈতিক একটি দলের কর্মী, হয়তো আমার কথাগুলো অনেক সময় আমি বাস্তব কথা বললেও সেটি হয়তো আপনারা সেখানে রাজনীতির গন্ধ খুঁজে পান। আমি বলতে চাই দুর্নীতি আগের চেয়ে অনেক অনেক কমেছে। আগে যেখানে পুকুর চুরি হতো সেখানে সেখানে আজকে সেই ক্ষেত্রে দুর্নীতি দমন হয়েছে আমি বলবো না। আমরা চেষ্টা করছি দুর্নীতিকে দমন করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দাবি করব আগের তুলনায় এখন দুর্নীতি অনেক কমে গেছে এবং অনেক কম হচ্ছে। আপনারা অনেক ক্ষেত্রে কথা বলেছেন, আপনার মানুষ মাস্ক পরতেছে না, আইন করা হয়েছে। মানুষ, বাংলাদেশ একটি সমস্যা সংকুল দেশ। এত কম আয়তনের দেশ, 55,000 বর্গ মাইলের দেশে প্রায় 17-18 কোটি মানুষ। এটি বিশ্বে একটি আমি মনে করি একটি বিরল একটি দেশ। এখানে যেখানে মানুষ মঙ্গাহত, মানুষ না খেয়ে মারা যেত, খাদ্যের ঘাটতি ছিল, বিদ্যুতে অন্ধকারে মানুষ নিমজ্জিত হওয়ার অবস্থা ছিল, সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ অনেক উত্তরণ হয়েছে বলে আমি মনে করি। এই দেশ ছিল খাদ্যের ঘাটতি দেশ। মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম তিনি কৃষকদের প্রণোদনা দিয়ে, তাদের কৃষি যন্ত্রপাতি, তাদের আর্থিক সহায়তা দিয়ে আজকে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ করেছে। বিদ্যুতের যে ত্রাহি ত্রাহি অবস্থা ছিল, 1 ঘন্টা থাকলে আরেক ঘন্টা থাকতো না, আজকে সেই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটেছি। উন্নয়ন যেভাবে হচ্ছে, যে মেগা প্রকল্পগুলো, এগুলো আগে কোনোদিন আমরা স্বপ্ন দেখিনি। মেট্রো রেল থেকে, পদ্মা সেতু থেকে, কর্ণফুলী তলদেশ দিয়ে টানেল এবং মাতারবাড়িতে ডিপ সি পোর্ট, বিভিন্ন ক্ষেত্রে, এবং দোহাজারি গুন্দুম রেল লাইন, যেটা ট্রান্স এশিয়ান রেলওয়ে পুরো এশিয়ার সাথে যেটা সংযুক্ত হচ্ছে, এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন এই সরকারের মাধ্যমে হচ্ছে। আগে যেগুলো আমরা কোনোদিন স্বপ্ন দেখি নাই এই সমস্ত প্রকল্প এই দেশে বাস্তবায়িত হতে পারে। একটি গরিব দেশ আমরা, দুর্ভিক্ষের দেশ, এটা একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ। সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ অনেক উত্তরণ ঘটিয়ে এই বর্তমান পর্যায়ে এসেছি। কিন্তু আমি আগেও বলেছি, আমরা অনেক সময় অতীতকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো যাই হোক, আমি বলবো না যে সবকিছু এই মুহূর্তে ঠিক হয়ে গেছে, এবং এটা কোনো দেশ এভাবে হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমরা এগুচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা দুর্নীতি, আমি বলবো না দুর্নীতি শেষ হয়ে গেছে বা দুর্নীতি মুক্ত হয়ে গেছি। আমরা চেষ্টা করতেছি
এবং এটা প্রক্রিয়াধীন আছে। প্রতিটি ক্ষেত্রে আপনারা বলে আগে তো এই সমস্ত এই যে দুর্নীতির ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো না। আজকে যারাই দুর্নীতি করতেছে, যারা অন্যায় করতেছে, রিজেন হাসপাতাল থেকে যে বা শাহেদ যাদের উপমা আপনারা দিচ্ছেন, এগুলো তো সরকারই এগুলো তাদেরকে আইনের আওতায় এনেছে। এগুলো তো কারো কথায় হয় নাই, সরকারের উদ্যোগের কারণেই আজকে আইনের কাছে তারা সোপর্দ হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমি রাতারাতি আমি সবকিছু ঠিক করে ফেলতে পারবো। এখন তাকে শাহেদকে গ্রেফতার করা হয়েছে, তাকে ইন্টারোগেশন করা হচ্ছে, তার থেকে তথ্য বের করা হচ্ছে। আমি কিন্তু তাকে রাতারাতি ফাঁসি দিয়ে ফেলতে পারবো না। আইনের একটি প্রক্রিয়া আছে, সময়ের একটি ব্যাপার আছে। আর আপনারা জানেন এই দেশটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জীবন জীবিকা, এই দুটি একটির সাথে আরেকটি সম্পৃক্ত। আমি শুধু জীবন নিয়ে থাকতে পারবো না, জীবিকা তো আমার লাগবে। আমরা তো অনেক চেষ্টা করে মানুষকে গড়ে রাখতে পারি নাই, মানুষ তো বেরিয়ে যাচ্ছে। মানুষ বলছে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নজরুল ভাই শুনতে পাচ্ছেন? রূপক, জি, সম্ভবত আমি একটু রূপক জি, আমি একটু বের হওয়ার অনুমতি চাচ্ছি, আমার বাসায় বের হই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে। আমাদের আগামীকালকে আমাদের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টা এবং ইউকে সময় 4টা অনুষ্ঠিত হবে। আমাদের সাথে থাকবেন আগামীকালকে মাননীয় সংসদ সদস্য প্রফেসর এম এ মতিন, উনি কুড়িগ্রাম 1 আসনের এমপি। আমাদের সাথে থাকবেন ডাক্তার দিবালু সিংহ, বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রীয় কমিটির সদস্য। আমাদের সাথে থাকবেন অধ্যাপিকা রুকিয়া চৌধুরী বেবি, সদস্য কেন্দ্রীয় মহিলা দল। জি নজরুল ভাই বলেন। দাদা এমপি মহোদয় আসছেন? জি নজরুল ভাই বলেন। যুক্ত হয়েছে। হ্যালো, জি বলেন। না, আমি যে কথা বলতে চাচ্ছি, এই করোনা ছিল আমাদের জন্য একটা সম্পূর্ণ একটি অজানা একটি জিনিস। হঠাৎ আমাদেরকে আক্রমণ করেছে, যেখানে উন্নত বিশ্ব তাদের কাছে নিঃশর্ত পরাজয় বরণ করেছে। আমি মনে করি তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এটা আল্লাহই রেখেছেন, তবে এটা উছিলা তাকে মানে প্রধানমন্ত্রী, তার উছিলায় আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব এবং প্রতিটি সমস্যা আমরা সমাধান করব। আপনারা যে সমস্যার কথা বলেছেন, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তার নলেজে যে সমস্যাগুলো তার নলেজে যাবে, তিনি সেগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি আশা করি আমাদের এই সংলাপের মাধ্যমে অবশ্যই সরকার কোনো মানুষ বা সরকারের কর্তা ব্যক্তি যারা শুনছেন এই সমস্ত ব্যাপারে ইটালির যে আলমগীর হোসেন, ওনার ব্যাপারে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে আমি আশা করি। কারণ আমরা জনগণের জন্যই রাজনীতি করি, আমরা জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি। আমরা এই দেশকে ভালোবেসে এদেশের মানুষকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আমরা একটা জাতির জনকের যে সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক একটি খাদ্য দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্য এখনো হয়তো পৌঁছতে পারি নাই, আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে পৌঁছবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্যানেলে আলোচনা বিন্দুতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের আলোচনায় আমাদের উঠে এসেছে বিশেষ করে বাংলা কোভিড-19 এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণ সচেতন হতে হবে। সচেতন হওয়া ছাড়া বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। সবাইকে আগামীকালকে অনুষ্ঠান
দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।